মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু সাম্রাজ্য আছে যারা শুধু তাদের শক্তি বা ভূখণ্ড দখলের জন্যই বিখ্যাত নয়, বরং তাদের সংস্কৃতি, প্রশাসন, ধর্মীয় নীতি এবং দুনিয়ায় রেখে যাওয়া প্রভাবের জন্য অমর হয়ে আছে। উসমানিয়া সাম্রাজ্য, বা যাকে আমরা সাধারণত অটোমান সাম্রাজ্য নামে জানি, ঠিক এমনই এক বিস্ময়কর অধ্যায়। প্রায় 600 বছর ধরে তারা ইউরোপ, এশিয়া আর আফ্রিকার বিশাল অংশ শাসন করেছে। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর উসমানীদের উত্থান এবং 2000 শতাব্দীর গোড়ায় তাদের পতন, এই এক টান উত্তেজনা, রহস্য আর শিক্ষা ভরা কাহিনী। আমরা উসমানীদের জন্ম থেকে শুরু করে আধুনিক তুরস্কের জন্ম পর্যন্ত পুরো ইতিহাসকে ধারাবাহিকভাবে তুলে ধরব। এক যাযাবর গোত্র থেকে সাম্রাজ্যের বীজ। 1300 শতকের শেষের দিকে আনাতোলিয়ার পশ্চিমে ছোট একটা তুর্কি গোত্র ছিল। তাদের নেতা ছিল উসমান গাজী। সেলজুক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ার পর বিভিন্ন ছোট ছোট তুর্কি আমিরাত গড়ে উঠেছিল। এদের মধ্যে উসমানের নেতৃত্বাধীন গোত্র ক্রমে শক্তি অর্জন করে। উসমান খুব দ্রুত আশেপাশের বাইজেন্টাইন দুর্গ ও অঞ্চল দখল করতে শুরু করে। তার নাম থেকেই উসমানিয়া বা অটোমান নামের উৎপত্তি হয়। এই গোত্র প্রথমে ছোটখাটো সীমান্ত যুদ্ধ করলেও ধীরে ধীরে তারা একটি সংগঠিত রাষ্ট্রের রূপ নেয়। সম্প্রসারণ ও প্রথম দিককার শাসক। উসমান গাজীর পর তার ছেলে উরহান ক্ষমতা নেন। তিনি রাজধানী স্থাপন করেন বুরসা শহরে। এ সময় থেকেই অটোমানরা শুধু যাযাবর গোত্র নয়, একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গঠন করতে শুরু করে। 1453 সালটি উসমানীদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক। এই বছর সুলতান মোহাম্মদ দ্বিতীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে। 21 বছর বয়সী এই সুলতানকে পরবর্তী ইতিহাসে মেহমেদ দ্য কনকরার নামে ডাকা হয়। এই ঘটনার মধ্য দিয়ে ইউরোপের মধ্যযুগের অবসান এবং নতুন যুগের সূচনা হয়। কনস্টান্টিনোপল নাম পরিবর্তন করে রাখা হয় ইস্তানবুল, যা অটোমানদের নতুন রাজধানী হয়। স্বর্ণযুগ, সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। অটোমান সাম্রাজ্যের আসল স্বর্ণযুগ শুরু হয় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এর শাসনামলে। তিনি শুধু একজন সফল সামরিক নেতা নন, ছিলেন একজন অসাধারণ প্রশাসক ও আইন প্রণেতা। ইউরোপীয়রা তাকে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট বললেও মুসলিম বিশ্ব তাকে চিনত কানুনি সুলতান সুলেমান নামে, কারণ তিনি ন্যায় বিচার ও আইন সংস্কারের জন্য বিখ্যাত ছিলেন। তার আমলে সাম্রাজ্যের সীমানা ইউরোপের ভিয়েনা পর্যন্ত প্রসারিত হয়। আরব উপদ্বীপ, উত্তর আফ্রিকা এবং মিশর তার শাসনের অন্তর্ভুক্ত হয়। অটোমান নৌবাহিনীও তখন ভূমধ্যসাগর, লোহিত সাগর, এমনকি ভারত মহাসাগরও প্রভাব বিস্তার করে। প্রশাসন ও সমাজ। অটোমান সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ছিল জটিল কিন্তু কার্যকর। সুলতান ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী, তবে তাকে সহযোগিতা করত দিওয়ান নামে একটি মন্ত্রী পরিষদ। সবচেয়ে বিখ্যাত সামরিক বাহিনী ছিল জানিসারিজ বাহিনী। তারা মূলত খ্রিস্টান পরিবার থেকে ছোট বয়সে নেওয়া শিশুদের ইসলাম ধর্মে দীক্ষিত করে প্রশিক্ষিত করা হতো। জানিসারিরা দীর্ঘদিন অটোমান সেনাবাহিনীর মেরুদণ্ড ছিল। মুসলিমরা প্রধান ভূমিকা পালন করলেও খ্রিস্টান ও ইহুদিদের মিল্লাত সিস্টেমের অধীনে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হতো। এই নীতি সাম্রাজ্যকে দীর্ঘদিন স্থিতিশীল থাকতে সাহায্য করে। শিল্প, সাহিত্য ও স্থাপত্য। অটোমান সাম্রাজ্যের স্থাপত্য আজও বিস্ময় জাগায়। সুলেমানিয়া মসজিদ, নীল মসজিদ, টোপকাপি প্রাসাদ, এসব স্থাপত্য কীর্তি আজও লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে। অটোমানদের হাতে আরবি ক্যালিগ্রাফি, ইসলামিক স্থাপত্য ও চিত্রকলার এক অনন্য মিশ্রণ তৈরি হয়। সঙ্গীত, কবিতা এবং বিজ্ঞানেরও বিকাশ ঘটে। পতনের সূচনা। সুলতান সুলেমান মৃত্যুর পর ধীরে ধীরে সাম্রাজ্যের দুর্বলতা শুরু হয়। এর প্রধান কারণগুলো ছিল দুর্বল বুকবিলাসী সুলতানরা, জানিসারি বাহিনীর মধ্যে শৃঙ্খলা ভাঙ্গন,
প্রশাসনের দুর্নীতি ও অদক্ষতা, ইউরোপীয় শক্তির উত্থান। 1683 সালে অটোমানরা দ্বিতীয়বার ভিয়েনা অবরোধ করে ব্যর্থ হয়। এরপর থেকে ইউরোপে তাদের অগ্রযাত্রা থেমে যায়, বরং উল্টো দিক থেকে ইউরোপীয় শক্তি একের পর এক অটোমান ভূখণ্ড দখল করতে থাকে। সংস্কার ও আধুনিকায়নের চেষ্টা। 1800 ও 19 শতকে অটোমান শাসকরা বুঝতে পারেন যে ইউরোপের বিজ্ঞান, সামরিক শক্তি এবং শিল্প বিপ্লবের সাথে তাল মিলাতে না পারলে টিকে থাকা কঠিন। তাই তারা তানজিমাত সংস্কার নামে একাধিক আধুনিকায়নের উদ্যোগ নেয়। কিন্তু অভ্যন্তরীণ অস্থিরতা, জাতীয়তাবাদী আন্দোলন এবং ইউরোপীয় হস্তক্ষেপের কারণে এগুলো পুরোপুরি সফল হয়নি। প্রথম বিশ্বযুদ্ধ ও সাম্রাজ্যের পতন। অটোমান সাম্রাজ্যের শেষ বড় অধ্যায় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 1918। এই সময় তারা জার্মানি ও অস্ট্রিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেয়। যুদ্ধ শেষে পরাজিত হলে বিজয়ী মিত্রশক্তি অটোমানদের ভূখণ্ড ভাগ করে নেয়। 1920 সালের শেওর চুক্তি অনুযায়ী অটোমান সাম্রাজ্য কার্যত শেষ হয়ে যায়। তবে তুর্কি জাতীয়তাবাদী নেতা মুস্তফা কামাল আতাতুর্ক জনগণকে সংগঠিত করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। 1923 সালে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হয় এবং শেষ অটোমান সুলতানকে নির্বাসিত করা হয়। এর মধ্য দিয়ে ইতিহাসে এক মহৎ সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। উসমানিয়া উত্তরাধিকার। আজকের দিনে উসমানিয়া সাম্রাজ্যের প্রভাব আমরা বহু ক্ষেত্রে দেখতে পাই। ইসলামিক স্থাপত্য, আইন ও প্রশাসনিক কাঠামো, বহুজাতিক সমাজে ধর্মীয় সহনশীলতা, খাদ্য, সংস্কৃতি ও সঙ্গীত। তুরস্ক ছাড়াও বালকান, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বহু অঞ্চলে এখনও উসমানীদের ছাপ বিদ্যমান। উপসংহার। উসমানিয়া সাম্রাজ্যের ইতিহাস কেবল যুদ্ধ ও রাজনীতির কাহিনী নয়, বরং এটি সভ্যতার সংঘাত, সংস্কৃতি বিনিময় ও মানবজাতির শিক্ষা নেওয়ার এক মহাকাব্য। তাদের উত্থান আমাদের শেখায় কিভাবে এক ছোট গোত্র শক্তি শৃঙ্খলা এবং ন্যায়ের মাধ্যমে পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য পরিণত হতে পারে। আবার তাদের পতন আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সাম্রাজ্যই যদি সংস্কারের পথে পিছিয়ে যায়, সময়ের সাথে তাল মেলাতে না পারে, তবে তার পতন অনিবার্য। উসমানীদের 600 বছরের এই যাত্রাটাই ইতিহাসের পাতায় এক অমর অধ্যায় হয়ে থাকবে। বন্ধুরা, আপনাদের কাছে উসমানিয়া সাম্রাজ্যের কোন দিক সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই ইতিহাস ভিত্তিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।